ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা স্বাধীনতার মাস 1 মার্চে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন আমরা করেছি। আমরা 2 তারিখে পতাকা উত্তোলন, যে পতাকা একটি রাষ্ট্রের তাদের অস্তিত্বের প্রতীক, সেই পতাকা উত্তোলন 3 তারিখে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা এবং 7 তারিখে রেস কোর্সে তৎকালীন নির্বাচিত সর্ববৃহৎ দলের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং আজকে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর এই ভাষণকে আমরা বর্তমান প্রজন্মের কাছে এই ইতিহাসকে, প্রকৃত তথ্যকে তুলে ধরার লক্ষ্য নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি। আজকে তারই অংশ 9 মার্চ। 9 মার্চ এখানে আপনারা শুনেছেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী সেই দিন ইয়াহিয়াকে স্বাধীনতা মেনে নেওয়ার জন্য দাবি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আপনারা আপনার জায়গায় থাকুন, আমাদেরকে আমার জায়গায় থাকতে দেন। এটা সরাসরি তিনি তখন স্বাধীনতার কথা বলছেন। এর আগে আপনারা শুনেছেন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, সেই কাকবাড়ি সম্মেলনে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী এই পশ্চিম পাকিস্তানের যে নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা পূর্ব পাকিস্তানের জন্য সেটাকে সূত্র ধরে বলেছিলেন যদি তাই হয় তাইলে আপনাদেরকে সালাম আলাইকুম, অর্থাৎ আপনাদেরকে বিদায়। তারপর থেকে কিন্তু আব্দুল হামিদ খান ভাসানী সবসময় তিনি পূর্ব বাংলার স্বাধীনতার কথা তিনি অব্যাহতভাবে বলেছেন। তিনি 1970 সালে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনপ্রিয় দল হিসাবে আওয়ামী লীগ এবং তার নেতা মরহুম শেখ মুজিবুর রহমান, সেই 70 নির্বাচনের 2 দিন পর মাওলানা ভাসানী তিনি পূর্ববঙ্গের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দাবি করেন। নির্বাচনের 2 দিন পরে তিনি 1970-এর 31 ডিসেম্বর চট্টগ্রামে জনসভায় বলেছিলেন জনগণ 6 দফাকে ভোট দেয় নাই, দিয়েছে জয় বাংলাকে, যাহার অর্থ তোমরা বাংলা ছাড়ো, আমরা স্বাধীন হই। এই কথা ছিল চট্টগ্রামে 31শে ডিসেম্বর 1970 সনে মাওলানা ভাসানীর বক্তব্য। তিনি সেই সময় 1970-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে পূর্ববঙ্গের স্বাধীনতার প্রশ্নে গণভোটের রায় ব্যাখ্যা দিয়েছে। যে সেই সময় যে নির্বাচন, সেই নির্বাচন স্বাধীনতার প্রশ্নে গণভোটের রায় বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এই যে তার এই যে স্বাধীনতার পক্ষে মজলুম মাওলানা ভাসানীর যে অবস্থান, এটা তখন কিন্তু যে অবস্থা বিরাজমান ছিল, বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, সেটা ছিল যে পাকিস্তানের কাঠামোতে স্বায়ত্ত শাসন, অর্থাৎ 6 দফার ভিত্তিতে স্বায়ত্ত শাসন, সেই স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করার জন্য সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পাকিস্তানের নেতৃত্ব গ্রহণ করে। এবং এটা খুবই স্বাভাবিক ছিল, কারণ সেই নির্বাচনটি ইয়াহিয়া এলএফওর মাধ্যমে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেই নির্বাচনটি হয়েছিল। এবং সেই সময় আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহারই ছিল, ওয়াদাই ছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় তাহলে তৎকালীন পূর্ববঙ্গের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হবে
এতদিনের যে বঞ্চনা, এতদিনের যে বিভেদ বৈষম্য, সেটাকে সেই থেকে মুক্ত করে তৎকালীন পূর্ব পাকিস্তানের ন্যায্য যে শেয়ার সেটা তারা আদায় করে। আপনারা হয়তো অনেকে এই প্রজন্মে জানেন না, তখন দুটা পত্রিকা, একটি হচ্ছে দৈনিক ইত্তেফাক, এই পত্রিকাকে আওয়ামী লীগের মুখপত্র মনে করা হয়। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যত মতবাদ, যত মতামত এবং যে জ্ঞানভিত্তিক যে ইনপুট, এটা ইত্তেফাক দিত। আর ন্যাপের পেছনে ছিল দৈনিক সংবাদ, এটা সকলেই জানত। তাই আমি ইত্তেফাকের সেই সময়কালের, এখানে ইংরেজিটা নাই, বাংলা 1377 20 মার্চ একটা ইত্তেফাকের আমি সম্পাদকীয় কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাব। সম্পাদকীয় বলা হচ্ছে, স্বৈরতন্ত্রের অবসান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে একটি সত্যিকার কার্যোপযোগী গণতান্ত্রিক সংবিধানের সাহায্যে 13 কোটি নরনারীর এই দেশকে, 13 কোটি নরনারী বলতে পাকিস্তান, এই দেশকে সকল ভুল বুঝাবুঝি মুক্ত করিয়া আবার সর্বক্ষেত্র ঐক্যবদ্ধ সুসংহত করার যখন একটা নিশ্চিত সুযোগ ও সম্ভাবনা জাগিয়াছে, ঠিক সেই সময় প্রবীণ মাওলানা সাহেব ভাঙ্গার গান গাইতে শুরু করিয়াছে। ভাঙ্গা অর্থাৎ ওই স্বাধীনতার কথাটাই, পূর্ববঙ্গকে ভাঙ্গার গান। তিনি বিচ্ছিন্নতার আওয়াজ তুলিতে শুরু করিয়াছে। তারপরে এক জায়গায় লেখা হচ্ছে, এক কথায় পাকিস্তানকে ভাঙ্গিয়া টুকরা করার জন্য এই জীবন সাহেবেও মাওলানা সাহেবের চেষ্টা কোনো ত্রুটি নাই। কি পাকিস্তানকে টুকরা করার জন্য মাওলানা সাহেবের চেষ্টা কোনো ত্রুটি নাই। অথচ 8-10 জনের মতো তিনিও উত্তম রূপে জানেন যে পূর্ব পাকিস্তান মানুষ জয় বাংলা গাহিয়াছে, স্বায়ত্ত শাসন অধিকার চাহিয়াছে, কিন্তু কোনোটাই পাকিস্তানের বাহিরে নয়। ইত্তেফাকের মন্তব্য। সর্বশেষ, জনগণ সম অংশীদারিত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ পাকিস্তানেই বিশ্বাসী। তাহারা চায় সংক্ষিপ্ততম সময়ে এই বিরাট আঞ্চলিক অসমতার অবসান। প্রেসিডেন্ট ইয়াহিয়ার এলেফোতে ইহা সুস্পষ্ট ভাষায় ব্যক্ত হইয়াছে। আশার কথাই যে দূরীকরণের উপলব্ধি জাগ্রত হয়, পশ্চিম পাকিস্তানি নেতৃবর্গ এখন আগাইয়া আসিতে আরম্ভ করিয়াছে। এটা ছিল আসলে তখনকার আওয়ামী লীগের চিন্তা চেতনা। এটারই প্রতিফলন হচ্ছে ইত্তেফাকের এই সম্পাদকীয়। অর্থাৎ কি বোঝা গেল যে মাওলানা ভাসানী এই যে 9 তারিখে ভাগ হয়ে যাওয়ার কথা বললেন, স্বাধীন, আমার পূর্ব বাংলা স্বাধীন, এইটা তখন ইত্তেফাক বা আওয়ামী লীগের নেতৃত্ব সেটাকে পছন্দ করেনি, সেটাকে ভাঙ্গার গান বলে বলা হয়েছে। কিন্তু অথচ এই ভাঙ্গার পরে দুর্ভাগ্য আমাদের, যারা আজকে ক্ষমতায়, কিন্তু ক্ষমতার জোরে এবং ইতিহাসকে বিকৃত করে আজকে যে ভাঙ্গার দায়ে মাওলানা ভাসানীকে গালাগালি করা হচ্ছে, সম্পাদকীয় লেখা হচ্ছে, সেই ভাঙ্গা অর্থাৎ স্বাধীনতার পরে মাওলানা ভাসানী কোনো এ ব্যাপারে কোনো অবদান রাখে নাই। মাওলানা ভাসানীর নাম থাকতে পারবে না। এমনকি ঢাকায় একটা নব থিয়েটার ছিল, ভাসানী নব থিয়েটার, সেটার নামও বদল করে দেওয়া হয়েছে। সেই জন্যই কিন্তু আমরা 9 মার্চকে আজকে স্মরণ করতে চাই, ভবিষ্যৎ প্রজন্মকে, বর্তমান জনগণকে মনে করে দেওয়ার জন্য। কারণ আমাদের এই সুবর্ণ জয়ন্তীর যে উদযাপন কমিটির আমরা প্রথমেই আমাদের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছি যে আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং 50 বছরের স্বাধীনতার ঘটনাবলীর প্রকৃত তথ্য আমরা এই সুবর্ণ জয়ন্তীতে জনগণের সামনে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে চাই, যাতে তারা
প্রকৃতি ইতিহাস জানে এবং সেইভাবে তারা মূল্যায়ন করতে পারে। কেননা যে দেশ যে জাতি প্রকৃতি ইতিহাস জানে না তারা টেকসই উন্নয়ন করতে পারে না এবং অগ্রগতিও করতে পারে না। এখানে আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমরা ৭ই মার্চ পালন করেছি। পালন করার ঘোষণা দেওয়ার পরেই আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব প্রথম স্বাগত জানাইলেন, তারপরে তিনি বললেন এটা আমাদের বন্ডামি। কি আমরা এই জন্য করছি যে এই কথা বলার জন্য যে ভাষণ কখনো স্বাধীনতা এনে দেয় না। আমরা কিন্তু সেই দিন বক্তব্যে এবং বিভিন্ন তথ্যতে এটাই প্রমাণিত হয়েছে যে ওই ভাষণের পরে তৎকালীন নেতা তিনি নিজেও এই ভাষণের পরে ওনার ৩২ নম্বর বাড়িতে সাংবাদিকরা গিয়া যখন জিজ্ঞেস করেছিল তিনি বলেছিলেন যে আমি ইমানসিপেশনের কথা বলছি, মুক্তির কথা বলছি, আমি কোনো রকমে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণা দিইনি। অথচ আপনারা দেখছেন যে ওবায়দুল কাদের ঠিকই বুঝেছিল যে এই ঘোষণা স্বাধীনতা এনে দেয় না, এই কথা আমরা বলব। আমরা সেদিন তাই বলেছি, এই ঘোষণা আর মুক্তিযুদ্ধ এক কথা নয়। আজকেও আমরা বলতে চাই এই জন্য যে আমরা মনে করেছিলাম ওবায়দুল কাদের পর্যন্তই গাত্রদাহ, কিন্তু একটু আশ্চর্যের বিষয় যে আজকে শুধু ওবায়দুল কাদের সাহেবের গায়ে লাগে নাই, আমরা আজকে দেখতে পাচ্ছি যে দেশের প্রধানমন্ত্রী তিনিও নিজে এই আমাদের ৭ই মার্চ পালন করার বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাইলে এটা কি হয়, আমরা একসাথে গিয়েছি, তারা রিয়াকশন দিচ্ছে। প্রধানমন্ত্রী কি বলেছেন সেই দিন, কি ছিল সেই দিন? সেই দিন ছিল সরকারি একটি প্রোগ্রাম, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রোগ্রাম। সেখানে তিনি বললেন ৭ই মার্চের ঘোষণাই স্বাধীনতার ঘোষণা। আর গতকাল তিনি আরেকটি তথ্য দিয়েছেন যে জিয়াউর রহমান ২৫ ও ২৬শে মার্চ মানুষ হত্যা করেছে। এখন ইতিহাস যে কি পরিমাণ বিকৃত বা নিজের খেয়াল মতো করা যায় বলা যায়, হ্যাঁ বলতে পারেন সরকারে আছেন, যাই ছাতায় বলা যায়, কিন্তু বিভিন্ন যদি ডকুমেন্ট দেখা যায়। আমি একটা বই নিয়ে এসেছি, অনেক বই আছে, এই বইটা সিলেক্ট করে এনেছি এই জন্য। এই বইটার নাম হচ্ছে লক্ষ প্রাণের বিনিময়ে মুক্তিযুদ্ধ ১৯৭১, রফিকুল ইসলাম বীর বিক্রম। পুরা নামটা হবে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর বিক্রম, এবং আওয়ামী লীগের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের নেতা। তিনি এক জায়গায় এই যে বর্তমান প্রধানমন্ত্রী বললেন চট্টগ্রামে ২৫ ও ২৬ মার্চ হত্যাকাণ্ড চালায় জিয়া, তার উত্তর আমি দিতে চাই না। এখানে মেজর রফিকুল ইসলাম বীরোত্তমের বই আছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কিছু অন্য ঘটনা ঘটে গেল, এটা ২৫ তারিখের কথা বলছে। ২৫ তারিখ রাত প্রায় ১১টা ৩০ মিনিটের দিকে ২০ বালুচ রেজিমেন্টের সৈন্যরা তাদের ব্যারেক থেকে বেরিয়ে এসে ইবিআরসি এর বাঙালি সৈন্যদের অতর্কিতে আক্রমণ করে বসল। প্রথমেই তারা অস্ত্রাগার দখল করে নেয় এবং সেখানে গার্ড ডিউটিতে থাকা বাঙালি সবাইকে হত্যা করে। অস্ত্রাগার দখলের পর ২০ বালুচ রেজিমেন্টের সৈন্যরা হত্যার এক বিভৎস উন্মাদনায় মেতে উঠল। সেই রাতেই তারা ১,০০০-এর মতো বাঙালিকে হত্যা করে। বাঙালি হত্যা হয়েছিল, কিন্তু এই বইতে কি বলছে? ২০ বেলুচ রেজিমেন্টের সেনারা এই কাজ করেছে। আর তৎকালীন মেজর জিয়া তখন কোথায় ছিলেন?
তিনি 8ম বেঙ্গল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন এবং এর অধিনায়ক ছিলেন পশ্চিম পাকিস্তানি ব্রিগেডিয়ার জাঞ্জুয়া এবং তাদের হেডকোয়ার্টার ছিল 16 শহরে। আর তৎকালীন ইপিআরের হেডকোয়ার্টার ছিল তারই কাছাকাছি। 16 শহরে যে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তারা তখন 25 তারিখে কি করছিল আপনারা অনেক ইতিহাস দেখেছেন। 25 তারিখে যখন ঢাকায় হত্যাযজ্ঞের কথা শুনেছে তখন এই ইস্ট বেঙ্গল 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর যেহেতু কাছাকাছি ছিল, মেজর রফিক ইপিআরের একজন কর্মকর্তা মেজর ছিলেন, তারা পরামর্শ করে এই বিদ্রোহ ঘোষণার কথা সিদ্ধান্ত নেয়। জাঞ্জুয়া তৎকালীন মেজর জিয়াউর রহমানকে ক্যাম্প এই সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর থেকে সোয়াত থেকে অস্ত্র খালাসের জন্য পাঠিয়েছিল জাঞ্জুয়া রাত্র 10টার সময় জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমান তৎকালীন মেজর রফিক বীরত্তম সে তখন বোধহয় ক্যাপ্টেন শওকত, মীর শওকত, ক্যাপ্টেন অলি আহমেদ, এরপরে শামজামান, শামসুজ্জামান হতো না, শামসুজ্জামান তখন তিনি মাত্র বোধহয় ক্যাপ্টেন। ইনারা কিন্তু আগে থেকে ব্রিগেডিয়ার এমআর মজুমদারের নেতৃত্বে আলাপ আলোচনা করে সুযোগ মতো রিভোল্ট করবে সেটা তারা ঠিক করে রেখেছিল। সেই জন্য 23 তারিখে ব্রিগেডিয়ার মজুমদারকে এরা কিন্তু ঢাকায় পাঠিয়েছিল, এই জন্য যে তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমানকে বলার জন্য যে বাঙালির সৈন্যরা প্রস্তুত আছে। কিন্তু তখন কিন্তু তিনি বলে দিয়েছিলেন যে সেনাবাহিনী আমাদের যথেষ্ট নাই, অস্ত্রশস্ত্র নাই, আমরা মিলিটারিলি এটাকে সমাধান করতে পারবো না, রাজনৈতিকভাবে সমাধান করব, তোমরা নিশ্চিত থাকো। কিন্তু 24 তারিখে কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স বুঝতে পেরে সেই 23 তারিখে ফেরত গিয়েছিলেন মজুমদার সাহেব, যাতে করে বুঝতে না পারে। 24 তারিখে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাই সেই দায়িত্বটা পড়ে জিয়াউর রহমানের উপরে। জিয়াউর রহমান 25 তারিখ রাত্রের শেষ ভাগে, এই বইয়ে লেখা আছে যে 8ম ইস্ট বেঙ্গল তাকে যে পাঠানো হয়েছিল জাঞ্জুয়া, তখন তিনি যাতে করে জাঞ্জুয়া না বুঝে তাকে বোঝানোর জন্য কিন্তু তিনি 8 জন পাকিস্তানি নেভির সৈন্য সহ তিনি কিন্তু সেই কোর্টের দিকে রওনা হয়ে গিয়েছিলেন। কিন্তু পথিমধ্যে তিনি খবর পান যে চট্টগ্রামের ক্যান্টনমেন্টে এই 20 বেলুচ রেজিমেন্ট বাঙালিদেরকে হত্যা করছে রাস্তায় বেরিয়ে। তখন জিয়াউর রহমান সেই যে 8 জন সেনাকে নেভি তাদেরকে তিনি বাধ্য করেন, নিরস্ত্র করেন, গ্রেপ্তার করেন এবং ফিরে আসেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এবং সেখানে এসে একটি ড্রামের উপরে দাঁড়িয়ে তিনি বলেন উই রিভোল্ট। এটা হলো 26 তারিখ খুব সকালে। 25 তারিখে শেষ রাত 3টা বা 3:15 সেটাকে 26 তারিখ ধরা হয়। তারপরে তিনি এই ইপিআর মেজর রফিকের সেনাবাহিনীর সদস্যরা ইস্ট বেঙ্গলের তারা সবাই একত্রিত হয়ে 26 তারিখে তারা এই কালুরঘাটের দিকে চলে যান। 26 তারিখ আপনারা মনে রাখবেন। 25 তারিখ কি করলেন? যে কাজগুলো জিয়াউর রহমান করলেন, এইখানে জিয়াউর রহমানের কোনো বাঙালিকে হত্যা করার কোনো সুযোগ আছে কিনা? আছে? নাই। 26 তারিখ তারা সকল বাঙালিদেরকে সশস্ত্র করে এই মেজর রফিক যিনি বই লিখছেন তাকে সহ কালুরঘাটের দিকে অর্থাৎ পটিয়ার দিকে চলে গেলেন এবং সেখানে তিনি একটি পাহাড়ে তারা তাদের প্রাথমিক যে ক্যাম্প স্থাপন করেন। সে প্রাথমিক স্থাপন করার পরে
26শে মার্চ সেখানে তারা অবস্থান করে। মেজর রফিকের বইয়ে লেখা আছে, একটা অংশ আমি পড়ে শোনাই। 26শে মার্চ ভোরে ক্যাপ্টেন হারুন চট্টগ্রাম শহরের মাত্র 5 মাইলের মধ্যে এসে পৌঁছে। ক্যাপ্টেন হারুন পরবর্তী উনি সেনাপ্রধানও হয়েছেন, তিনিও জিয়া রহমানের সাথে একজন যোদ্ধা। তিনি চট্টগ্রাম শহরের বাইরেই ছিলেন, তিনি চট্টগ্রামের কাছাকাছি চলে আসেন। আসার পথে সমস্ত রাস্তায় হারুনের সৈন্যরা উল্লসিত কণ্ঠে চিৎকার করে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। কিন্তু শহরের কাছাকাছি এসে তারা দেখল যে কিছু বাঙালি সৈন্য কালুরঘাট ব্রিজের দিকে চলে যাচ্ছে শহর ছেড়ে। হারুন বিভ্রান্ত হয়ে পড়ল কিছুক্ষণের জন্য, শত্রুরা কি তাহলে শহরের পুরোপুরি দখল করে ফেলেছে? এই ভাবনা হারুনকে কিছুটা দুশ্চিন্তায় ফেলে দেয়। পরে হারুন দেখতে পেল যে এই সৈন্যরা হচ্ছে ইবিআরসি ও 8ম বেঙ্গল রেজিমেন্টের, এবং কালুরঘাট ব্রিজ অতিক্রম করে ওরা পটিয়ার দিকে যাচ্ছে। তারা জিয়া রহমানের নেতৃত্বে এবং এই মেজর রফিকের নেতৃত্বে 8ম ইস্ট বেঙ্গল আর তৎকালীন ইপিআর তারা তাদের সৈন্যবাহিনী নিয়ে 26 তারিখে হারুন দেখছে ভোরে মার্চ ভোরে যে তারা কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়ার দিকে যাচ্ছে। এবং 26 তারিখে জিয়াউর রহমান এবং মেজর রফিক, মীর শওকত আলী, অলি আহমদ তারা পটিয়ার একটি পাহাড়ে প্রথম ক্যাম্প স্থাপন করে সেখান থেকে এসে স্বাধীনতার ঘোষণা দেবে। এখন বলেন, একজন প্রধানমন্ত্রী বলে দিলেন, আজকের পত্রপত্রিকার সব পত্রপত্রিকা আছে 25 এবং 26 তারিখে জিয়াউর রহমান বাঙালি হত্যা করেছে। 26 তারিখ কোথায় ছিলেন জিয়াউর রহমান? 26 তারিখের সকালেই তিনি কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়ার একটি পাহাড়ে তাদের ক্যাম্প গেড়েছেন মুক্তিযুদ্ধের সূচনা করার জন্য। তারপরে কালুরঘাট বেতার কেন্দ্রে এসে 26-এর শেষ প্রহরে তিনি নিজের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। আর 27 তারিখে তিনি শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এটা তো ইতিহাস। তাইলে আজকে যে প্রধানমন্ত্রী বললেন 26 তারিখে জিয়াউর রহমান বাঙালিদের হত্যা করছিল এবং 27 তারিখে বাঙালিরা ওই যে জিয়াউর রহমান হত্যা করছিল সেখান থেকে জিয়াউর বাঙালিরা ধরে তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গেছে। তিনি যেখানে 26 তারিখে পটিয়ায় পাহাড়ে ক্যাম্প স্থাপন করে 26 তারিখ শেষবেলায় স্বাধীনতার ঘোষণা দিলেন, 27 তারিখে আবার শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি যদি জনগণের কাছে বন্দী থাকেন তাহলে এই কাজগুলো করলেন কিভাবে? আজকে দুঃখজনক যে 50 বছর পরে আমরা এই ধরনের ইতিহাস আমাদেরকে শুনতে হচ্ছে। এই বর্তমান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বই, এই বইয়ের 130-এ তিনি লিখলেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে 27 মার্চ বিকেলবেলা মেজর জিয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আসেন। সেদিন সন্ধ্যায় তিনি সেখানে বক্তৃতা দেন। রেডিওতে তার প্রথম ভাষণে তিনি নিজেকে রাষ্ট্রপতি পদে উল্লেখ করেন, কিন্তু ঘোষণায় তারপরে ওই যে ইয়েদের নেতাদের অনুরোধে তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে পরবর্তী ঘোষণা দেন। এটা রফিকের, মেজর রফিক বীরোত্তমের বইয়ের কথা, আমাদের কথা নয়। তাই আজকে যে বলেন যে 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, তাহলে 26-এ কি হলো, 27-এ কি হলো? তার থেকেও বড় প্রশ্ন যে যদি 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা হবে তাহলে আমরা 26শে মার্চে স্বাধীনতা দিবস পালন করি কেন? এই স্বাধীনতা দিবসটা জিয়াউর রহমান ঠিক করে নেই, ঠিক করেছে 10ই এপ্রিল যে দেশে অস্থায়ী সরকার প্রতিষ্ঠা হয়, সে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তিনি 11 তারিখে দেশ এবং বিদেশের জন্য একটা বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি বলেন যে 26শে মার্চে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে যে তিনি
পাকিস্তানের সাথে রিভোল্ট করে একটি এলাকা দখল করে সেই এলাকা থেকে আমরা এখানে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করছি। এই জন্য 26শে মার্চ স্বাধীনতা দিবস। অতএব আজকে যত ইতিহাসকে বিকৃত করবেন, আসলে তার মধ্যে কিন্তু অনেক এমনভাবেই গোল প্যাচ লেগে যাবে, সত্য সত্যই আর বানোয়াট বানোয়াটি। সত্য কোনোদিন পরাজিত হয় না। কিছুদিন হয়তো বানোয়াট মিথ্যা, কিছুদিন হয়তো এই সত্যকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কিন্তু সত্য অবশেষে জয়ী হয়। পৃথিবীতে বিভিন্ন ইতিহাসে মিথ্যা কোনোদিন টিকে থাকে নাই, সত্য পরিশেষে জয় হয়েছে। অন্যায় টিকে থাকতে পারে নাই, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে আমাদের লক্ষ্য যে এটার থেকে পরিত্রাণ পেতে হলে, এদেশের মানুষকে মুক্ত করতে হলে এই স্বৈরাচারী ফেসিবাদ সরকার যারা ইতিহাস নিজেরা লিখেন, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর তাহলেই আমরা আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ মুক্ত করতে পারবো এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনীতি করার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে পারবো। সেই ক্ষেত্র প্রস্তুত করার দায়িত্ব কিন্তু আমরা যারা বর্তমানে দল এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ রয়েছেন, তাদের হচ্ছে প্রধান দায়িত্ব সেই দায়িত্ব পালন করা। সেই দায়িত্বের প্রতি আপনাদের আবার স্মরণ করে দিয়ে আজ আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।